ইতালি, চীন, পাকিস্তান, তুরস্ক থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন, চীন থেকে জে-10সি এবং পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান কিনা হবে। পাশাপাশি তুরস্ক থেকে তৈরি 129 অ্যাটাক হেলিকপ্টার যোগ করা হবে, দায়িত্বশীলরা জানিয়েছে। সূত্র বলছে 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টি রুল কম্ব্যাট এয়ার ফাইট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে 6টি 129 অ্যাটাক হেলিকপ্টার কেনা পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষে সরাসরি আলোচনা হচ্ছে। চীনের সঙ্গে আগে জে-10সি নিয়ে আলোচনার সূত্র ছিল, পরে 20টি জে-10সি ক্রয়ের প্রস্তাব প্রায় $220 কোটি প্রস্তাব সরকারের কাছে আসে। তাছাড়া পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধ বিমানের জন্য প্রায় $720 মিলিয়ন খরচ করা হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পাক ভারত চীন ভারত সীমান্ত চলমান উত্তেজনা, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মায়ানমার সংকট বিবেচনায় বিমান বাহিনীকে আধুনিকরণ জরুরি। সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার। গত কয়েক বছরে আধুনিকায়নে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ইউরোফাইটার টাইফুন, জে-10সি, JF-17 ও T-129 যুগ হলে বিমান বাহিনীর বহর ও অপারেশনের সুযোগ বৃদ্ধি পাবে। এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার মতো জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলা মাত্র শুরু হতে একটু সময় লেগেছে, আমরা জানতে আর একটু সময় লেগেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তলে তলে কি করছেন বাংলাদেশের জন্য। উনি চলে যাওয়ার পরে 5 বছর পরে, 10 বছর পরে, উনার মৃত্যুর পরে আমরা উনার কবরের পারে গিয়ে সেলুট জানাবো যে এই বাংলাকে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে একটি শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য যে উনার কি ভূমিকা, তা আজকে প্রকাশিত হলেও বাস্তবায়ন হতে আমাদের আরো 2-3 বছর সময় লাগবে। এই 2-3 বছর পরে যেই সরকারি বাংলাদেশে থাকুক, তারা এমন শক্তিশালী সরকার হবে বাংলাদেশে, আশেপাশে দেশগুলা আসা আর যাওয়ার পথে শুধু সেলুট মারবে এভাবে। কারণ বাংলাদেশকে সেলুট মারার অবস্থায়, বাংলাদেশকে ধারণ করার ক্ষমতায় নিয়ে ওই পর্যায়ে রেখেই ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিবে। কারণ পাশের দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উনি শুরুতেই বলেছিলেন, আমার দেশের ভিতরে যদি আপনারা ঝামেলা করেন, আপনাদের 7 সিস্টার শান্তিতে থাকবে না। ওই কথাটা মাঝখানে একটু ঢিলে পড়ে গিয়েছিল বলে আমরা মনে করেছিলাম, কিন্তু আজকের প্রকাশিত 4টি দেশ থেকে শক্তিশালী যুদ্ধ বিমান, যুদ্ধের হেলিকপ্টার সহ শক্তিশালী চায়নার যেই অস্ত্র দিয়ে ভারতকে খান করে দিয়েছিল পাকিস্তান, 5টি ভারতের হাই পাওয়ারফুল হেলিকপ্টার যুদ্ধের বিমান ধ্বংস করে দিয়েছিলেন পাকিস্তান, সেই চায়নার কাছ থেকে আমরা সেই অস্ত্রগুলাই কিনতেছি বাংলাদেশের জন্য। তাহলে পাকিস্তান থেকেও আমরা কম পিছিয়ে থাকবো না, আমরা ভারত থেকে অনেক দূর বেশি এগিয়ে যাব। কারণ আমাদের বন্ধু দেশ এখন চায়না, আমাদের বন্ধু হয়েছেন এখন নতুন করে ইতালি, তুরস্ক আমাদের পুরাতন বন্ধু দেশ, পাকিস্তান আমাদের পুরাতন মুসলিম বন্ধু দেশ। তাই তুরস্ক, পাকিস্তান এই দুইটা দেশ আমাদেরকে, বাংলাদেশকে শক্তিশালী করছেন। তৃতীয় বৃহত্তম এই দেশটিকে লেভেল, পৃথিবীর লেভেলে, অর্থনৈতিক লেভেলে আমরা আছি 3য় স্থানে। এই 3য় স্থানের দেশটিকে স্বনির্ভর একটি শক্তিশালী দেশ এখানে যদি তৈরি করা হয়, তাহলে ভারত সহ, মায়ানমার সহ অন্যান্য দেশগুলা সবসময় বাংলাদেশকে মূল্যায়ন করতে বাধ্য হবে। আজকে বাংলাদেশের উপর যেরকম রাজনীতি চাপিয়ে দেওয়া হয়, আমাদের সন্তানরা যেরকম পাশের দেশের খুনিদের হাতে খুন হয়, আমাদের বর্ডারে যেরকম ফেলানির মতন অনেকে টাঙ্গিয়ে রাখে, এই অবস্থাগুলা আর করার সুযোগ থাকবে না। পাশাপাশি বাংলাদেশের এই অবস্থায় যখন যাবে, আন্তর্জাতিক মানের পর্যটন, আন্তর্জাতিক মানের শিল্প কলকারখানা বাংলাদেশে গড়ে উঠবে, যে এই বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে তারা যে বিনিয়োগ করবে, বিনিয়োগগুলা অন্য কোনো দেশ এসে নষ্ট করে দিতে পারবে না। তাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে অবশ্যই আমাদেরকে যুদ্ধের সরঞ্জামাদি শক্তিশালী থাকতে হবে,
পাশাপাশি শক্তিশালী চরিত্রবান মেধাবী আমাদের সোলজারও তৈরি করতে হবে। তাই আমরা চরিত্রবান মেধাবী সোলজার তৈয়ারের একটা দৃশ্যপট আজকের বাংলাদেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যারা শেখ হাসিনার সাথে থেকে অন্যায় খুন খারাপি জুলুমের সাথে জড়িত হয়েছিল তাদের বিচারটাও ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেছেন। শেষ করতে পারবেন কি পারবেন না, আর যদি উনি শেষ করতে নাও পারেন, পরবর্তী যে সরকার আসবে তারা যদি কন্টিনিউ এটা শেষ না করেন তাহলে পরের সরকার দায়ী হবেন 18 কোটি মানুষের সামনে। তাই পরের সরকারেরও কোনো উপায় থাকবে না এই কন্টিনিউ প্রসেস। এই অডিও ভিডিও সরাসরি উপস্থাপন করেছেন তাজুল ইসলাম আদালতে। যারা অপরাধী তাদের ভিডিও ক্যামেরা তাদেরকেই দেখানো হবে আদালতের সামনে। তাই তারা অস্বীকার করার মতন আর কোনো সুযোগ তাদের হাতে নাই। তাই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করার জন্য যে মহাপরিকল্পনা এঁটেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বশেষ একটি সেলুট দিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। কেটিভি 24 কে যারা ভালোবাসেন তারা নিজেরা সাবস্ক্রাইব করেছেন। আপনাদের পরিবার পরিজনকে প্রতিদিন অন্তত একজন করে মানুষকে সাবস্ক্রাইব করালে আমরা এখন প্রায় 3 লক্ষ আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চাকসুতে শিবিরের সেই প্রত্যাশিত পাহাড় 10 বিজয়। দর্শক, 26 পদের 24টাতে বিজয়, এর চাইতে বড় বিজয় আর কি হতে পারে? এটাকে পাহাড় 10 বলবেন না তো কি বলবেন? কিন্তু এটা, এই বিজয় নিয়ে তেমন মানুষের এখন আর আগ্রহ নাই, কারণ শিবির জিতবে এটা নর্মাল। কিন্তু ছাত্রদল একটা কিভাবে জিতলো এটা এখন আগ্রহের বিষয়। যদিও ছাত্রদলের খুশির বন্যা যে একটা তো জিতছি, দেখছো আমরা বলে পারি না জিততে, একটা জিতছি। ছাত্রদল এবং শিবিরের প্রত্যাশার জায়গাটা এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে যে শিবির চিন্তা করে, আরে আমি 100% কেন জিতলাম না? শিবিরের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম শিবিরকে হয়তো বা বলবে, কি রাজনীতি করো, 26টা পদের 26টা জিততে পারো না, 2টা হাতছাড়া হয় কিভাবে? এই 2টা কিভাবে হাতছাড়া হলো? রিপোর্ট দাও, 24 ঘন্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দাও যে কেন জিততে পারলাম না বাকি 2টা। শিবিরের রাজনীতি এই জায়গা। আর ছাত্রদলের রাজনীতি দেখছো, একটা জিতছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে বলবে, দেখছো তোরা একটাও পারো নাই, আর আমরা একটা জিতছি। আমার দেশের একটা রিপোর্ট দেখে আমি খুব মজা পেয়েছি। রিপোর্টের শিরোনামটা চমৎকার, আপনাদেরকে একটু শোনাই দর্শক, আপনারা মজা পাবেন। ছাত্রদলের জয় 1 পদে, তবে রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা বড়। এবং 1 পদে জিতেই তারা রাজনৈতিক প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে, যে না আমরা ফিরে এসেছি, ছাত্রদল কাম ব্যাক, 1টা পদে জিতেছি। দিস ইজ ছাত্রদল। গরিব, অসহায়, নিরুপায়। একটা নাটক দেখেছিলাম অনেক আগে, মোশাররফ করিম, ফারুক, এরা তখন মোশাররফ করিম ময়মনসিংহে একজন থাকে নাটকের মধ্যে, তাকে বলে যে ময়মনসিংহে, তুই তো ময়মনসিংহে অশিক্ষিত গরিব, তার সাথে এই বরিশালের যায়, মানে এরকম একটা বিষয়। যে একটা পদ পেয়ে এরা খুশি, রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প মারে। চিন্তা করেন, এরা যাবে ক্ষমতায়। টেম্পো স্ট্যান্ডের রাজনীতির বাংলাদেশে কোনো স্থান নেই। এখন সবচেয়ে মজার বিষয়, আপনারা জানেন যে বিপিজিএস এগুলো সহ 26টা 24টা জিতে গেছে শিবির। ফলাফল আপনাদেরকে একটু শেষে জানিয়ে দিব, কারণ তেমন আগ্রহ নেই আপনাদের। আগ্রহ 1 পদে ছাত্রদল জিতলো কিভাবে। জাহাঙ্গীরনগরের সেম প্রশ্নের উত্তরও এই আলোচনায় পাবেন, যে 1 পদে জাহাঙ্গীরনগরে আর বিপি পদে স্বতন্ত্র জিতলো কিভাবে। এটার একটা মজার হিসাব আছে। যিনি এজিএস হয়েছেন ছাত্রদলের, তার চেহারা দেখলে শিবিরের এজিএস প্রার্থীর চাইতেও বেশি শিবির মনে হয়, বড় শিবির মনে হয়। তো সাধারণ শিক্ষার্থীরা মনে হয়, মানে তার যে দাড়ির স্টাইল, শিবিরীয় দাড়ি, ওইটা দেখে ওই ছাত্রদলের এজিএস প্রার্থীকে শিবিরের প্রার্থী মনে করে ভোট দিয়ে দিয়েছে মনে হয়। এটা একটা কারণ হতে পারে। আর এটা যদি না হয়, কারণ ছাত্রদল অন্যান্য প্রার্থীদেরকে দেখলেই বোঝা যায় ছাত্রদল, আর একে দেখলে মনে হয় শিবির। এখন যেহেতু এজিএস হয়েছে, শিবিরের ভিপি জিএস এদের সাথেই চলবে, মিটিং করবে, দেখলে মানুষ আলাদা করতে পারবে না যে এটা ছাত্রদল, বলবে যে ও তো শিবির। ওর নামেও দোয়া করবে ইসলামপন্থীরা যে না, ছেলেটা ভালো। হয়তোবা
ওর দাড়ির কারণে জিতেছে, এটা একটা কারণ হতে পারে। নইলে এটা স্বাভাবিক হিসাব। দর্শক আপনি বুঝেন যে শিবির সব পদে জিততে পেরেছে, ভিপি জিএস এত ভোট পায়, এরা তো শিবিরকে ভোট দিয়েছে। ব্যক্তি তো এখানে অতটা মুখ্য নয়। শিবিরের এজিএস প্রার্থী কি এমন ভুল করেছে যে তাকে ভোট দেবে না, অন্য একজনকে দিবে? মানে এটা কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা না। যদিও প্রথম যে ব্যাখ্যাটা দিলাম দাঁড়িয়ে, এটা ফান করে দিলাম। এই আলোচনার শুরুটাই ফান দিয়ে হয়েছে, গরিব নিরুপায়, এটা ফানি ভাষা, রাজনৈতিক ট্রল। আপনারা জানেন যে এই যে গরিব বলি, আসলে কি তারা গরিব? তারা ধনী। 5 আগস্টের পরে ছাত্রদলের এক একজন নেতা গাড়ি কিনেছে, ব্যাংকে তাদের লক্ষ লক্ষ টাকা আছে, এরা অনেক ধনী। আর শিবিরের ছেলেদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সন্দেহ আছে। সংগঠনের টাকা আছে কিন্তু ব্যক্তিগত টাকা নেই, আর ছাত্রদলের নেতাদের ব্যক্তিগত টাকা আছে। অতএব এই গরিব সেই গরিব না, এটা রাজনৈতিক ট্রল। এখানে আরেকটা অরিজিনাল কারণ হতে পারে ছাত্রদলের একজন জেতার। হতে পারে ওই ছেলে, ছাত্রদলের যিনি এজিএস হয়েছেন, যে সে গুপ্ত শিবির। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি হয়েছেন, তাকেও অনেকে গুপ্ত শিবির মনে করে। পুরো ক্যাম্পাস জুড়ে তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে না আগে থেকে। তো কারণ এক হতে পারে, গুপ্ত শিবির হতে পারে এই জাহাঙ্গীরনগরের ভিপি প্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস ছাত্রদলের গুপ্ত শিবির হয়ে থাকতে পারে। কেন? এখানে এটা শিবিরের মেকানিজম হয়ে থাকতে পারে। গুপ্ত শিবির হলে এখানে গুপ্ত শিবির কেন? শিবির তো ওপেন রাজনীতি করেছে। দেখেন এখানে 100% পদে শিবির জেতার সক্ষমতা রাখে, যেটা আপনারা দেখেছেন। এখন 100% পদে যদি শিবির জিতে সব জায়গায় ডাকসুর মতো, তাহলে স্বতন্ত্ররা নির্বাচনে আস্থা হারাবে। যে নির্বাচন করে লাভ কি? এখানে তো শিবিরই জিতবে। স্বতন্ত্র নির্বাচন করে তো জেতা সম্ভব না। ছাত্রদল এক পর্যায়ে নির্বাচন বর্জন করা শুরু করবে। যে নির্বাচন করে লাভ কি? একটাও জেতা যায় না। তার চাইতে বরং মানে একটা জেতা গেলেও একটা আশা থাকে যে না, ওই একজনই হতে পারি আমি স্বতন্ত্র অথবা আমি ছাত্রদল। এই হোপ, এই আশা জাগিয়ে রাখার জন্য শিবির একটা পদ কৌশলে হয়তো ছেড়ে দেয়, একটা দুইটা। কিন্তু স্বাভাবিক ভোটের হিসাব নিকাশে বিপিজিএস এত বিপুল ভোটের ব্যবধানে জিততে পারবে আর এজিএস জিততে পারবে না, এটা হিসাবে যায় না। তো এই জায়গায় যাতে আরো সামনে নির্বাচন হবে, রাকসু আছে, সাকসু, সারা বাংলাদেশেই ছাত্র সংসদ নির্বাচন হবে, এমনকি ডিগ্রি কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসাও হবে। ওই সব জায়গাতে ছাত্রদল অংশগ্রহণ করবে না, তখন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিবির জিতে যাওয়ার মতো একটা অবস্থা থাকবে। এ কারণে স্বতন্ত্র বা একটা ছাড়ার একটা রীতি শিবির প্র্যাকটিস করে। এখন শিবির হয়তো বা তাদের যে গুপ্ত কর্মী, গুপ্ত সাথী, যে ছাত্রদল অভাব নেই, এটা সত্য কথা। আমি এটা বলি, আমি তো আর শিবিরের মুখপাত্র না বা জামাতের মুখপাত্র না, আমি আমার মতো বিশ্লেষণ করি। শিবিরের প্রচুর লোকজন ছাত্রদলে এখন আছে, একদম মৌলিক জায়গায় আছে, সব জায়গায় আছে। হয়তোবা শিবির এই মেকানিজমটা করেছে যে ঠিক আছে, শিবিরের যে ছেলে ছাত্রদলে আছে সে ছাত্রদলের হয়ে নির্বাচন করুক, আর আমরা ভোট দিয়ে তাকে জিতিয়ে দিব। ছাত্রদল মনে করবে তারা জিতেছে, আর এদিকে আমাদের সাথে তো, যেমন জাহাঙ্গীরনগরে দেখেন, মানে এমন ভাবে প্রোগ্রাম করে, এমন ভাবে চলে, আসলে যে ভিপি শিবির না এটা বোঝার কোনো উপায় নাই। এই চাকসু তো এরকম হবে, গুপ্ত শিবির হয়ে থাকতে পারে, এটা একটা ব্যাখ্যা। দর্শক, খবরটা আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দিই। চাকসু নির্বাচনে ভিপি, সহসভাপতি ও জিএস সাধারণ সম্পাদক 26টি পদের 24টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। বাকি 2 পদের 1 পদে ছাত্রদল, অন্যটিতে স্বতন্ত্র জিতেছে। কত হাম্বিতাম্বি অমুক তমুক এই সেই, ছাত্রদল সভাপতির হুঙ্কার যে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা। আরে ছাত্রদল কি বা ভোট পাবে, আবার তার আবার ফলাফল পাল্টে দিবে কি? হোয়াটএভার, একটা পেয়েছে, বাবারা এখন শান্ত থাকো। ভোট 4টার দিকে আনুষ্ঠানিকভাবে 14টি হল ও 1টি হোস্টেলের ফল ঘোষণা করা হয়। চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন এই ফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল যে ভিপি ইব্রাহিম রনি 7,983 ভোট পেয়েছেন, তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন হৃদয় 4,374 ভোট পেয়েছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।